একটা বিষয় এসছে যে আমরা আইনগত প্রক্রিয়ায় যেতে চাই কিনা। আমরা অবশ্যই যাব। যেহেতু এটা আমরা পুলিশের উপর, আমাদের প্রচলিত আইনের উপর আমাদের পূর্ণাঙ্গ আস্থা আছে। তারা যদি এটা তদন্ত করে দেখে বা কাউকে যদি দোষী সাব্যস্ত তারা করেন, তাহলে সেটা তারা করবেন। এবং এক্ষেত্রে আমাদের যা, যা করণীয় সেটা আমরা করব। আর আপনি জানেন যে দাহ করার এখনো ২৪ ঘন্টা অতিবাহিত হয়নি। স্বর্ণময়ীর মরদেহ দাহ কার্যক্রম শেষ হয়েছে কাল রাত ৩টায়। এখন বাজে মাত্র 11:30। এখনো ২৪ ঘন্টা পার হয়নি। আমার বাসার যে পরিবেশ সেখানে এই বিষয়গুলো নিয়ে কথা বলার মতন অবস্থায় আসলে কেউই নাই। আর ওই যে আপনি যেটা বলছিলেন, আপনি নিজেও গণমাধ্যম কর্মী। আমরা সাংবাদিকরা হয়তো মানুষ না। আমরা অনেক সময় গল্পের ছলে এটা বলি। হয়তো এই কারণে আমি এখন আপনার সঙ্গে কথা বলতে পারছি। কিন্তু আমার পরিবারের যে সদস্য আছেন, আমার মাসি, মেসোমশাই বা আমার মাসতুতো ভাই, ওদের পক্ষে এই মুহূর্তে স্বাভাবিক অবস্থায় ওরা কেউ নাই। এখন হয়তো কাল বা পরশুর মধ্যে আমরা একটু আলাপ করব নিজেরা। আর যেহেতু বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বৃহৎ আকারে ছড়িয়ে গেছে, অ্যা সেক্ষেত্রে আমরা এটা সত্য মিথ্যা যাচাই করার আর বোধহয় এখন খুব বেশি নেই। কারণ প্রত্যেকটা ইস্যুই কিন্তু ডকুমেন্টেড। ওরা সবাই মিলে যে অভিযোগটা দিয়েছিল, সেটার ডকুমেন্ট এখন আমার কাছে না শুধু, এখন সবার হাতেই চলে গেছে। তারা কি পদক্ষেপ নিয়েছে সেটাও আমরা জানি। গতকাল তারা যে একটা বিবৃতি দিয়েছে ঢাকা স্টিমের পক্ষ থেকে, বাংলা স্টিমের পক্ষ থেকে, সেটাও আমরা সবাই দেখেছি। সেখানে অভিযুক্ত ব্যক্তিকে তারা ওয়ান কাইন্ড অফ ভার্ডিক্ট দিয়ে দিয়েছে যে এই আত্মহত্যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। আমি মনে করি এটা আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ নয়। আমি অন্তত এমন কিছু করব না যেটা আমাদের আইনকে প্রশ্নবিদ্ধ করে, আমার আচরণকে প্রশ্নবিদ্ধ করে। আমি আমাদের প্রচলিত আইন, আমাদের পুলিশ প্রশাসন সবার প্রতি আমার পূর্ণাঙ্গ আস্থা আছে এবং তাদের তদন্তের স্বার্থে যা, যা প্রয়োজন আমি আমার পরিবারের তরফ থেকে বা আমাদের ভাই-বোনদের তরফ থেকে আমরা সমস্ত সহায়তা প্রশাসনকে করব। এখন দেখুন, ঢাকা স্ট্রিম যে বিবৃতিটি দিল, আপনি একজন গণমাধ্যম কর্মী। আপনি বোঝেন তারা সেই শব্দ চয়নে, বাক্য গঠনে কতখানি চাতুরতার আশ্রয় নিয়েছে। শুধু চাতুরতাই বলব না, এখানে এক ধরনের মানে ছলনার আশ্রয় আছে। অধ্যত্বের পরিচয় দিয়েছে তারা। আমি আপনাকে আরেকটা বিষয় একটু বলে রাখি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন মানে তাদের পক্ষ নিয়েও কিন্তু অনেক, অনেক ধরনের স্ট্যাটাস দিচ্ছেন। এগুলো আমাদের মাথা ব্যাথার বিষয় না। এখন কোনো একটা ঘটনা ঘটলে পক্ষে বিপক্ষে সবার জন্যই লোকে কথা বলবে। এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যদি কেউ এই ধরনের লিখিতভাবে এই ধরনের স্টেপ নেয়, তাহলে সেটা আসলে অবিবেচনা প্রসূত অথবা অন্যদেরকে বুদ্ধ বানানোর একটা প্রয়াস বলে আমাদের কাছে মনে হতে পারে। দেখুন, আমরা এই বিষয়টাকে স্বাভাবিকভাবে মনে করছি না। বুঝতে পেরেছি। দেখুন, ইফতেখার মাহমুদকে তো আমিও অনেক বছর ধরেই চিনি। আ আপনার কি মনে হয়, আপনি তাদের দুজনেরই সহকর্মী ছিলেন। তাদের কাছ থেকে এরকম আচরণ, স্পেশালি ইফতেখার মাহমুদের কাছে, আপনি কারণ আ উম আলতাফ শাহনাজকে নিয়ে অভিযোগ অনেক পুরনো। আ অনেক পুরাতন। এইরকম অভিযোগ আপনার কতটুকু আশা করেছেন? মানে তাদের ভূমিকা এখন, ধরেন স্বর্ণময়ীর মৃত্যুর আগে তারা যেভাবে করে দায় এড়িয়েছে, যেভাবে করে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং মৃত্যুর পরেও তারা যেভাবে করে ছলনার আশ্রয় নিচ্ছে, তাদের কাছে কি আপনি একটু প্রত্যাশা করেন? একেবারেই না। ইফতেখার মাহমুদ ভাই, আলতাফ শাহনেওয়াজ তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছি। আমরা যখন উচ্চ শিক্ষিত বা সুশিক্ষা বলতে যেটা বোঝায়, সেটা যদি কোনো মানুষ গ্রহণ করে থাকে, তাহলে সত্যটাকে স্বীকার করতে হবে। ভুল মানুষের হতেই পারে। আমারও হতে পারে, আপনারও হতে পারে, যেকোনো মানুষের হতে পারে। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। কিন্তু ভুলটাকে যদি আমরা
কোনোভাবে আড়াল করার অপচেষ্টা করি, তখন সেটা অন্যায়ে পরিণত হয়। ভুলের ক্ষমা হতে পারে, অন্যায়ের ক্ষমা হতে পারে না। হুম। আমার সঙ্গে যুক্ত হয়েছেন সৈয়দা সাজিয়া আফরিন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনিও একজন গণমাধ্যম কর্মী, মূলত মানবাধিকার নিয়ে কাজ করেন। আমি নিশ্চিত আপনি স্বর্ণময়ীর বিষয়টি ফলো করছেন। আপনার পর্যবেক্ষণটি কি? আমাদের পর্যবেক্ষণ হলো আসলে এই ঘটনাগুলো তো আসলে ঘটছেই। আমরা অনেক সময় হয় কি, বিশেষত গণমাধ্যমে অনেক আপুরা যারা হচ্ছে গণমাধ্যমের সাথে যুক্ত রয়েছেন, এই ধরনের ঘটনার শিকার হন, ওনারা অনেক সময় আমাদেরকে পার্সোনালি ব্যাপারগুলো শেয়ার করেন যে এভাবে এই ভাষায় আমার সাথে কথা বলা হয়েছে বা এই কথাটা আমাকে বলা হয়েছে। আমি একটা রেফারেন্স এখানে দিতে চাই। এটা বছরখানেক আগের ঘটনা। একটা ঠিকই নিউজ রুম এডিটর এরকমই একটা আপুকে, গণমাধ্যম কর্মীকে ঢাকার মেসেজে জানাচ্ছিলেন যে ওনাকে ওর ভালো লাগে বা সামথিং ডার্টি টক আর কি। যখন মেয়েটা রেসপন্স করছিল না, তখন তাকে বাজে বাজে ভাষায় গালিগালাজ করা হয়েছে। উনি জাস্ট কমপ্লেইন না, জাস্ট মানে ব্যাপারটা থেকে মুক্ত হওয়ার জন্য উনি যে স্টপ করার জন্য বলেছেন যে আমি এই কথাগুলো না পছন্দ করছি না। হ্যাঁ, সাথে সাথেই তাকে অফিসে আইসোলেট করার যেই চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে অন্যান্য সম্পর্ক কাজ কম করে দেওয়া শুরু করেছে। এরকম নানা ঘটনা আমরা পার্সোনালি জানি। চাকরির কারণে আমরা অনেক সময় এই ঘটনাগুলো লিখি না। অর্থাৎ পাওয়ার লাইনে যারা থাকে, অর্থাৎ একটা জায়গায় যে যেই লোকটা পাওয়ার এক্সারসাইজ করতে পারে, চাইলে একটা মেয়েকে হচ্ছে অ্যাপয়েন্ট করতে পারে, আবার চাইলে একটা মেয়েকে ডিসকার্ড করতে পারে, ওই ধরনের লোকের বিরুদ্ধে যে আসলে খুব সিরিয়াস ধরনের প্রতিবাদ করা বেশিরভাগ সময় আসলে গণমাধ্যম কর্মীদের পক্ষেও সম্ভব হয় না। সাজিয়া, আপনি কি একটু মাঝখানে আসবেন? আপনার ছবিটা কেটে গেছে। জি, আমি যেটি বলছিলাম যে দেখুন, মানে মানে আগে ধরেন 30 বছর আগেও এই ঘটনাগুলো ঘটেছে, এখনো ঘটছে। হ্যাঁ, অবস্থা কোনো পরিবর্তনই হলো না। আমি খুবই বিস্মিত হচ্ছি যে আপনারা তো এই প্রজন্মের, আমি তো ভেবেছিলাম যে আপনারা অত্যন্ত সাহসী, আপনাদের সঙ্গে কেউ এগুলো মানে বলার সাহসই পাবে না, আপনাদের দিকে চোখ তুলে কেউ তাকানোর সাহস পাবে না, রাইট? তারপর কেন ঘটনাগুলো ঘটছে? আমার ক্ষেত্রে অনেক সময় পায় না, কারণ আমি আসলে কিছু জিনিস সহ্য করি না, বা মানে আমার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে পায় না, কারণ হচ্ছে আমি বলে ফেলি, অনেক লোকজনের সামনে বলে ফেলি। কিন্তু সাধারণত একটু যারা একটু পোলাইট, তারপর হচ্ছে একটু নম্র, একটু বিনয়ী যেই মেয়েরা আছে, ওনাদের ক্ষেত্রে ব্যাপারটা অনেক বেশি ঘটে আর কি। আমাদেরকে অনেক সময় হচ্ছে ঘটনাগুলো জানার পরেও, বেশিরভাগ ক্ষেত্রে আমাকে জানায় অনেক আপুরা, ঘটনাগুলো জানার পরেও আমার পক্ষে লেখা সম্ভব হয় না। এমনকি যদি আমি যদি হচ্ছে ছদ্মনাম দিয়েও লিখি, তখনও হচ্ছে ঘটনার পাত্রপাত্রীরা বুঝে যায় যে কে আমাকে বলে দিয়েছে এইরকম ব্যাপার। সো আমাকে কিছু কিছু ব্যাপারে একেবারে চুপ থাকতে হয়, যেন আমি কিছুই জানি না। আসলে এই সমস্যাটার আমার কাছে একটা সমাধান, আমি সবসময় ব্যাপারটা লিখি, যদিও এই কথাটা প্র্যাকটিক্যাল না, এই কথাটা একেবারেই হচ্ছে বাস্তবসম্মত না। যারা আসলে ক্ষমতার শীর্ষে থাকে, ওখানে আসলে বেশিরভাগ মেয়েদের অ্যাপয়েন্ট করা উচিত, কিন্তু আসলে মিডিয়া ইন্ডাস্ট্রি এটা করে না। যদি একটা ক্ষমতার যে কেন্দ্রে, এখানে যদি নারী বেশি সংখ্যক থাকতেন, তারা অ্যাপয়েন্ট করার সময় যোগ্যতাটাকে অনেক বেশি গুরুত্ব দিতেন, এবং তারা যাই করুন না কেন, একটা বকা দিলেও নিশ্চয় যৌন হয়রানি মেয়েকে করতেন না। একটা নারী কখনো আরেকটা নারীকে সহজে যৌন হয়রানি জিনিসটা মিনিমাম করতো না। তো এটা আমাদের জন্য দুঃখজনক যে এরকম লোকজন অ্যাপয়েন্ট হয় যারা এরকম কাজ করে।
জি, আমি আমি অনিরুদ্ধ রনি আপনার কাছে যাওয়ার আগে আমি একটুখানি তুষার সজীবের কাছ থেকে ঘুরে সজীব তুষারের কাছ থেকে আসতে চাই। সজীব তুষার, এই যে শুনলেন এতক্ষণ, আমি বলবো যে অনিরুদ্ধ রনি যে কথাটি বলেছেন যে যেভাবে করে ছলনার আশ্রয় নেওয়া হচ্ছে, আপনারা যাকে ক্যাপ্টেন মনে করেন তারা তো ক্ষমতার শীর্ষে ব্যক্তি, শুধু প্রতিষ্ঠানের ক্ষমতার শীর্ষ নয়, তারা বর্তমান সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং আমি তো বোধ করি তারা একটা চক্র, একটা বলয়, যারা এই মুহূর্তে দাপটের সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করছে। আপনারা কি বোধ করেন তাদের সঙ্গে আপনারা ফাইট করে টিকে থাকবেন? আপু একটু আগে আপনি হচ্ছে সাজিয়া আপুকে মনে হয় কিছু একটা বলতেছিলেন যে সাহস আপনাদের এই জেনারেশনের সাহস নাই কেন, বা সাহস দেখাচ্ছেন না কেন। আমার মনে হচ্ছে আপনার সামনে আসলে তিনটা উদাহরণ আছে। একটা উদাহরণ আছে যে হচ্ছে আসলে সোসাইটির চাপে, সোসাইটির যে সমস্যাগুলো মাথায় নিয়ে কাঁধে নিয়ে চুপচাপ করে একটা সময় পর্যন্ত সহ্য করতে করতে আর না পেরে সুইসাইড করে ফেলা। একটা উদাহরণ আপনি পেলেন, স্বর্ণময়ী। এবং ঠিক এইখানে কিন্তু আরেকটা উদাহরণ আছে যে হচ্ছে আপনার সাহস দেখাইছে, এবং সেই সাহস দেখানোর ফলে আজকে সে হচ্ছে ফায়ার। আজকে আমি হচ্ছে আমার সাথেও এই আচরণগুলো যখন আমার সাথে করতেছিল, তখন আমি আসলে যখন আমার সাথে সামনাসামনি করে এই টক্সিসিটি গুলো করতে পারতেছিল না, আলটিমেটলি লং রানে গিয়ে এই যে অফিস ডেকোরাম বা ধরেন আমাদের নামে আমি একটু বলে ফেলি যে আমাদের আসলে কন্ট্যাক্ট, আমাদের যে কন্ট্যাক্টটা ছিল, যে কন্ট্যাক্টে আমরা আসলে ঢাকা স্ট্রিমে জয়েন করছিলাম শুরু থেকে, আমরা তো আসলে আমরা যে কয়েকজন ছিলাম আমরা একদম শুরু থেকে কিন্তু আমরা স্ট্রিমের সাথে আছি। ইভেন স্ট্রিম ওপেন হয় নাই তখন থেকে আমরা আসলে স্ট্রিমের সাথে কানেক্টেড। সো এইটা মেবি আপনার জুলাই জুন এই টাইমগুলো থেকে। সো কন্ট্রাক্টের মধ্যে ছিল যে আপনি যদি হচ্ছে অফিস, আমরা যদি চাকরি ছাড়তে চাই, যদিও কন্ট্রাক্টের সাথে আমাদের সংবিধানের অনেক কিছু অলরেডি হচ্ছে আপনার ক্রস হয়ে যায় এখানে, তাও আমি আসতেছি অফিসের কন্ট্রাক্টে, স্ট্রিমের অফিসের যে কন্ট্রাক্টটা ছিল। সো ওই কন্ট্রাক্ট যদি অফিস চায় তাহলে হচ্ছে আমাদেরকে 1 মাস আগে জানাবে, এবং আমরা যদি চাকরি ছাড়তে চাই তাহলে আমরা হচ্ছে 2 মাস আগে জানাবো। সেক্ষেত্রে অফিসের আমাদের সাথে যে আচরণটা করা হয়েছে যে আমাদেরকে জাস্ট মাসের 9 তারিখ অফিসে আমরা গেছি, অফিস করছি, একটা অ্যাসাইনমেন্ট শেষ করছি, শেষ করে আসার পরে আমার হচ্ছে ডিপার্টমেন্ট বস বললো যে আপনাকে হচ্ছে ইয়া খুঁজতেছে, এইচআর হচ্ছে ডাকতেছে। তো এইচআর এর কাছে গেলাম, দেখলাম এইচআর সাহেব আমার সাথে আলাপ করতেছে খুবই একটু কেমন গলায়। তারপরে আমার বললেন যে আপনার নামে আপনার জন্য একটা কাগজ আছে। তো কাগজটা আমি হাতে নিলাম, বললো যে আপনি কি করছেন। আমি একটু বলি যে আমাদেরকে কেন হচ্ছে ফায়ার করা হয়েছে। সো আমাদেরকে একটা ফায়ার করা হয়েছে যে আমার হচ্ছে কি বলে মাইক্রোফোনের বুম, মাইক্রোফোন সরি বুমের যে উপরে ফোমের অংশটা থাকে, জাস্ট ফোমের অংশটা আমি হারাইছিলাম। কয় তারিখ আমি ভুলে গেছি। মানে আমার মোবাইল হারাইছিল একই দিনে, যে মোবাইলটা দিয়ে আমি অফিসে সার্ভিস দিতাম। মানে আমার একটা আইফোন ছিল, ওই আইফোনটা ছিনতাই হয়েছে রাস্তা থেকে। দিনের বেলা পূজার জন্য আমি কাজ করছি, রাতের বেলা হচ্ছে আসার সময় দশমী বা অষ্টমীর রাত ছিল। রাতের বেলা আসতেছি ওই সময় আমার ফোনটা ছিনতাই হয়, একই সাথে বুমটা হচ্ছে বুমের ফোমটা পড়ে যায় কোথাও একটা, ছোট একটা ফোম, ওইটা আপনার সাথে যে স্টিকটা সেটা লাগানো ছিল। তো ওইটার জন্য অফিসে আসছে, এসে আমি বললাম যে এরকম বোমটা হারাই গেছে। সো বোমটা হচ্ছে ছিনতাই কিছু একটা হয়েছে ওই টাইমে, আমি জাস্ট মনে নাই। সো তারপরে এইচআরের সাথে আলাপ করছি, এইচআরের সাথে আলাপ করার পরে যে ওকে আমি এটার জন্য একটা জিডি আইনা দিব আপনারে, যে এটাতে একটা লোগো লাগানো ছিল। সো ওই জিডির জন্য আমি থানাতে গিয়ে আলাপ করে আসছি। আমি যেহেতু রিপোর্টার, সো আমার তো আসলে ওইটা এত আমি একটু টাইম করে আমি থানাতে গেছি, 2বার গিয়ে অপেক্ষা করছি। যখন দেখছি যে সময় হচ্ছে না, আমি এবার চলে আসছি। এসে আমি পুলিশে বলে আসছি আমি আবার আসবো। তো এরকমই টাইম করে আসছি। তারপরে আবার একই সাথে আমারে বলা হয়েছিল যে আপনার কিছু দিনের কি বলে ওই পাঞ্চ, অফিসে ইন আউটের যে পাঞ্চিং হয়, সো ওই পাঞ্চের 50% বা 35% আপনি পাঞ্চ আউট করেন নাই, এবং মানে আর কত পার্সেন্ট আমি হচ্ছে পাঞ্চ ইন করি নাই, এরকম কিছু একটা রেশিও আমার বলতেছিল। সো আমি রিপোর্টার, তো যেখানে হচ্ছে আমার কোনো দিন ধরেন 8টার সময় থাকে অ্যাসাইনমেন্ট, কোনো দিন 3টার সময় থাকে। তো আমি হচ্ছে প্রত্যেক দিন অফিস করছি, এবং আমি লিভগুলো ছাড়া, আমার মানে বেসিক লিভগুলো ছাড়া আমি আসলে অফিসিয়ালি ওইভাবে কোনো লিভও নেই একদম শুরুতে নিয়েছিলাম কয়েকদিন। তো আমার দেখা গেছে যে আমি হচ্ছে আসলে টোটাল আমার যে বিগত 5 মাসের মধ্যে আমি আসলে 1 মাস অফিস করছি, বাকি আমি 4 মাস অফিসই করি নাই।